মহাকাশের দিকে যখন আমরা তাকাই কিছু কিছু ছবি না মনে একদম গেঁথে যায়। ঠিক। সেরকমই একটা হলো এই অশ্বমুণ্ড নীহারিকা, মানে হর্সহেড নেবিউলা। অনেকে আবার বার্নার্ড ৩৩ নামেও চেনেন। হ্যাঁ, বার্নার্ড ৩৩। তো আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা অশ্বমুণ্ড নীহারিকা, মহাজাগতিক অশ্বের রহস্য থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই দারুণ পরিচিত কিন্তু বেশ রহস্যময় নীহারিকাটা নিয়ে একটু গভীরে জানার চেষ্টা করব। অবশ্যই। দেখব যে কালপুরুষ মণ্ডলের এই যে বিখ্যাত ঘোড়ার মাথা, এটা আসলে কি, কেন এত চর্চা হয় এটা নিয়ে, আর এর ভেতরে হচ্ছেটা কি। একদম। আর দেখুন, এটা শুধু দেখতেই যে দারুণ তা নয়। মহাকাশের যে ধুলো আর গ্যাস, তার মধ্যে নক্ষত্র কিভাবে জন্মায়, কিভাবে বদলায়, সেটার একটা অসাধারণ জীবন্ত ল্যাবরেটরি বলা যায় এটাকে। বাহ, জীবন্ত ল্যাবরেটরি। হ্যাঁ, এর গঠন, এর গুরুত্ব এগুলো বুঝতে পারলে আসলে মহাবিশ্বের বেশ কিছু জরুরি প্রক্রিয়া নিয়ে আমাদের ধারণাটা অনেক পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথমেই এর ঠিকানাটা জানা যাক। মানে কালপুরুষ মণ্ডল তো আমরা অনেকেই চিনি, রাতের আকাশে, কিন্তু তার ঠিক কোথায় এটাকে খুঁজে পাব। আচ্ছা, কালপুরুষ মণ্ডলের যে বেল্টটা, ৩টে তারা পরপর, হ্যাঁ হ্যাঁ, ওই কোমর বন্ধনীটা। ঠিক তার পূব দিকের যে তারাটা অ্যালনিক্যাক, ঠিক তার একটু নিচেই দক্ষিণ দিকের এর অবস্থান। ও, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু নিজে থেকে আলো ছড়াচ্ছে না। তাই নাকি? তাহলে যে দেখি, আসলে এর ঠিক পেছনেই আছে IC434 নামে একটা বিশাল, খুবই উজ্জ্বল নীহারিকা। ও আচ্ছা। এই অশ্বমুণ্ড নীহারিকাটা হচ্ছে সেই উজ্জ্বল পর্দার সামনে ভেসে থাকা একটা ঘন ঠান্ডা গ্যাস আর ধুলোর মেঘ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো পেছনের ওই যে উজ্জ্বল হাইড্রোজেন গ্যাস, তার আলোটা এই মেঘে ঢাকা পড়ে যায়, আর সেই জন্যই আমরা একটা ঘোড়ার মাথার মতো অন্ধকার ছায়া দেখতে পাই। তার মানে এটা একটা সিলুয়েট। ঠিক ধরেছেন, একটা সিলুয়েট। আর পৃথিবী থেকে দূরত্বটাও নেহাত কম নয়, প্রায় ১৩৭৫ আলোকবর্ষ। ১৩৭৫ আলোকবর্ষ। বাবা, তার মানে আমরা যা দেখছি সেটা প্রায় ১৪০০ বছর আগের ছবি। হ্যাঁ, ভাবুন একবার, আলো আসতেও অত বছর লেগে যাচ্ছে। এটা আবার বিশাল যে ওরিয়ন মলিকিউলার ক্লাউড কমপ্লেক্স, তারই একটা অংশ। বিশাল ব্যাপার স্যাপার। তো এই যে অন্ধকার মেঘটার কথা বললেন, এটা কি দিয়ে তৈরি, কতটা বড় এটা? হ্যাঁ, দূরত্বটা যেমন বিশাল, মেঘটাও তেমনই। এটাকে বলে তমসাচ্ছন্ন নীহারিকা বা ডার্ক নেবিউলা, ক্লাসিক উদাহরণ যাকে বলে। আচ্ছা। তৈরি মূলত খুব ঠান্ডা আণবিক হাইড্রোজেন গ্যাস দিয়ে, আর তার সাথে প্রচুর মহাজাগতিক ধুলোকণা, অল্প কিছু অন্য মৌলও আছে অবশ্য। ধুলো আর হাইড্রোজেন? হ্যাঁ, আর উচ্চতা প্রায় ৩.৫ আলোকবর্ষ। আলো ১ বছরে যতটা যায়, তার ৩.৫ গুণ উঁচু শুধু এই ধুলোর স্তম্ভটা। ৩.৫ আলোকবর্ষ উঁচু, ভাবা যায় না। আর ভেতরে তাপমাত্রা শুনলে অবাক হবেন। পরম শূন্য তাপমাত্রা, -273°C খুব কাছাকাছি, তার থেকে মাত্র কয়েক ডিগ্রি বেশি। ভীষণ ঠান্ডা একটা জায়গা। উফ, কনকনে ঠান্ডা জমাট বাঁধা অন্ধকার একটা মেঘ। কিন্তু আপনি শুরুতে বলছিলেন না এটা নাকি নক্ষত্র তৈরির কারখানা? এত ঠান্ডার মধ্যে সেটা কিভাবে সম্ভব? এইখানেই তো আসল মজাটা। বাইরে থেকে দেখতে ভীষণ শান্ত অন্ধকার মনে হলেও এর ভেতরে কিন্তু বিরাট কাজ কারবার চলছে। তাই? কিরকম? এই যে ঘন মেঘটা, এর ভেতরে কিছু কিছু জায়গায় মহাকর্ষের টানে গ্যাস আর ধুলো একসাথে জড়ো হতে শুরু করেছে, জমাট বাঁধছে। মহাকর্ষের টানে? আচ্ছা। এই জমাট বাঁধা গ্যাস আর ধুলোর পিণ্ডগুলোই ধীরে ধীরে আরও ঘন হচ্ছে, গরম হচ্ছে, আর জন্ম দিচ্ছে একদম নতুন নক্ষত্রের ভ্রূণ, প্রোটোস্টার। প্রোটোস্টার মানে তারার আগের অবস্থা? একদম। বিশেষ করে নীহারিকাটার যে অংশটাকে আমরা ঘোড়ার ঘাড়ের মতো দেখি, ওই অঞ্চলে এই নক্ষত্র তৈরির প্রক্রিয়াটা বেশ জোরে সোরেই চলছে। আশ্চর্য তো। মানে অন্ধকারের ভেতর থেকে নতুন তারা, নতুন আলো জন্ম নিচ্ছে। আচ্ছা, এর আশেপাশে নিশ্চয়ই অন্য নবীন তারাদেরও প্রভাব পড়ে? অবশ্যই পড়ে, খুব জোরালো প্রভাব পড়ে। কাছাকাছি আছে সিগমা ওরিয়নিসের মতো বেশ কিছু গরম তরুণ তারা। হ্যাঁ। এদের থেকে প্রচণ্ড শক্তিশালী অতি বেগুনি রশ্মি বেরোচ্ছে। এই রশ্মিগুলো একদিকে যেমন পেছনের ওই IC434 নীহারিকার গ্যাসকে আয়নিত করে আরও উজ্জ্বল করে তুলছে, আচ্ছা। তেমনি অন্যদিকে এই বিকিরণটা যেন ভাস্করের ছেনির মতো অশ্বমুণ্ড নীহারিকার বাইরের ধুলো আর গ্যাসকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে।
কেটে ফেলছে। তার মানে এর চেহারাটাও বদলাচ্ছে। হ্যাঁ। হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়াটা চলছে। নীহারিকাটার আকার আকৃতি সবই এর ফলে একটু একটু করে বদলে যাচ্ছে। এই ঘটনাটাকে বলে ফোটো আয়োনাইজেশন। ফটো আয়োনাইজেশন, দারুণ ব্যাপার। আচ্ছা, এত বিখ্যাত একটা নীহারিকা, এটা কি অনেক দিন ধরেই মানুষ জানে? কারা প্রথম এটাকে খুঁজে পেয়েছিলেন? এর প্রথম রেকর্ড পাওয়া যায় 1888 সালে। উইলিয়ামিনা ফ্লেমিং। উইলিয়ামিনা ফ্লেমিং নামে একজন স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী, উনি হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে কাজ করতেন। উইলিয়ামিনা ফ্লেমিং। হ্যাঁ, উনি ফটোগ্রাফিক প্লেট পরীক্ষা করার সময় প্রথম এটা লক্ষ্য করেন, মানে ছবিতেই প্রথম ধরা পড়েছিল। ও, ছবিতে? পরে আর একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বার্নার্ড, উনি এরকম অনেক অন্ধকার মেঘের তালিকা বানিয়েছিলেন। হ্যাঁ, বার্নার্ডের ক্যাটালগ তো বিখ্যাত। ঠিক, উনি এটিকে তার তালিকায় বার্নার্ড 33 বা সংক্ষেপে B33 হিসাবে নথিভুক্ত করেন। তাই দুটো নামেই একে ডাকা হয়, হর্সেড নেবুলা বা বার্নার্ড 33। বুঝলাম। আর এখনকার বিজ্ঞানীরা, তারা নিশ্চয়ই আরও অনেক ভালো যন্ত্রপাতি ব্যবহার করেন এর রহস্য জানার জন্য। একদম। এখন তো অনেক উন্নত প্রযুক্তি, শক্তিশালী টেলিস্কোপে লম্বা সময় ধরে এক্সপোজার নিয়ে ছবি তোলা হয়। হাবল স্পেস টেলিস্কোপ তো এর অবিশ্বাস্য সব ডিটেলস আমাদের দিয়েছে। হাবলের ছবিগুলো তো অসাধারণ। তবে সবচেয়ে কাজের যেটা হয়েছে সেটা হলো অবলোহিত বা ইনফ্রারেড আলোয় পর্যবেক্ষণ। ইনফ্রারেড কেন? কারণ ইনফ্রারেড আলো এই ঘন ধুলোর মেঘ ভেদ করে যেতে পারে, ফলে এর ভেতরে যে নতুন তারাগুলো বা প্রোটোস্টারগুলো তৈরি হচ্ছে, যেগুলো সাধারণ আলোয় দেখা যায় না। ঠিক সেগুলোকে দেখতে পাওয়া যায়। স্পিটজার, হার্শেল, ওয়াইজ এইসব স্পেস টেলিস্কোপগুলো এই ইনফ্রারেড আলোয় আমাদের দারুণ সব তথ্য দিয়েছে। তার মানে এটা শুধু দেখতে সুন্দর বা ফটোগ্রাফারদের প্রিয় তা নয়, বিজ্ঞানের দিক থেকেও এর গুরুত্ব অমছনান। ওমছনান। নিঃসন্দেহে। একদিকে যেমন এটা অ্যাস্ট্রোফটোগ্রাফির একটা আইকন, তেমনি বিজ্ঞানীদের জন্য এটা হলো ধুলোময় পরিবেশে নক্ষত্র কিভাবে জন্মায় সেটা বোঝার একটা অসাধারণ ল্যাবরেটরি। ওই যে ফটো আয়োনাইজেশনের কথা বললাম, মানে কাছের তারার আলোয় নীহারিকাটা কিভাবে বদলে যাচ্ছে সেটাও এখানে খুব পরিষ্কার করে গবেষণা করা যায়। আচ্ছা। তাছাড়া এই যে আণবিক মেঘগুলো, এরা কিভাবে তৈরি হয়, কতদিন টিকে থাকে, কিভাবে এদের বিবর্তন হয়, এই সব কিছু বুঝতেও অশ্বমুণ্ড নীহারিকার পর্যবেক্ষণ খুব জরুরি। সত্যি একটা অদ্ভুত সুন্দর জিনিস, নক্ষত্রের আলো দিয়ে যেন খোদাই করা একটা অন্ধকার ছায়া, যেটা একই সাথে জন্ম আর ক্ষয় দুটোকেই দেখাচ্ছে। আলো আর অন্ধকারের মধ্যে একটা দারুণ ভারসাম্য। ঠিক তাই, এই মহাজাগতিক ভাস্কর্যটা যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় মহাবিশ্বের সৃষ্টি আর ধ্বংস সবসময় পাশাপাশি চলে, আর অনেক সময় এই অন্ধকার জায়গাগুলোই হয়ে ওঠে নতুন সৃষ্টির আতুরঘর। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। ভবিষ্যতের আরও শক্তিশালী টেলিস্কোপ দিয়ে, ধরুন জেমস ওয়েব বা তারও পরে যদি আরও উন্নত কিছু আসে, তখন আমরা এই অশ্বমুণ্ড নীহারিকা বা এই ধরনের অন্য ধুলোর মেঘের আরও কত গভীরে দেখতে পাব? সেটা একটা দারুণ প্রশ্ন। বিশেষ করে এই মেঘের আড়ালে যে গ্রহ তৈরির একেবারে প্রথম ধাপগুলো চলছে, সেগুলো হয়তো আমাদের সৌরজগতের থেকে একদম অন্য রকম। কে জানে, হয়তো সেই রহস্য জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।